আমি একটা সরকারি ব্যাংকে চাকরি করি। বিয়ে থা করিনি, মা বাবা অনেক দিন আগেই গত হয়েছেন। একার মতো থাকি, আর এই ৯টা-১০টার জাঁতাকলে প্রতিদিন পিষে যাই। তাই মাঝে মাঝে লম্বা ছুটি নিয়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে যাই কোনো অজানা ঠিকানায়, মানসিক শান্তির খোঁজে। আমি সঙ্গে কাউকে নিই না, একা একা ঘুরতে পছন্দ করি। অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে এই সেকেন্ড হ্যান্ড মোটরখানা কিনেছি। ট্রেনে ঘোরাঘুরি আমার ঠিক পোষায় না। ট্রেনে উঠলেই ট্রেন দুলতে দুলতে চলতে শুরু করে, আর প্যাসেঞ্জারগণ একে অপরের সাথে ঝগড়া, নিজেদের ইচ্ছা মতন গান বাজনা, হাসি গল্প করতে করতে যায়। অন্য কোনো প্যাসেঞ্জারে তাতে অসুবিধা হলো কি হলো না সে ব্যাপারে তারা উদাসীন। তাই খুব দরকার ছাড়া আমি ট্রেনে চড়ি না। গাড়িতে ঘুরে বেড়ানোর মতো আনন্দ আর অন্য কিছুতে নেই। হঠাৎ একটা নদী দেখলাম কুলকুল শব্দে বয়ে চলেছে। অমনি সেখানে গাড়ি দাঁড় করিয়ে সেই জায়গাটাতে বেশ কিছুক্ষণ কাটিয়ে তার সুন্দর দৃশ্য দু চোখ ভরে উপভোগ করে নিলাম। আবার রওনা গন্তব্যের উদ্দেশ্যে। খিদে পেলে রাস্তার ধারে ধাবা, চায়ের দোকান থেকে পেট পুজো ভালো মতোই জমে যায়। এই সুবিধা কিন্তু ট্রেনে পাওয়া যাবে না। তবে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে ভালোই লাগে। তবে গাড়ির মতো স্বাধীনতা আর কিছুতে নেই। তার উপর পথের দৃশ্য অপরূপ সুন্দর। কখনো বা রোদ ঝলমলে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মাথায় নিয়ে, আবার কখনো নক্ষত্রখচিত আকাশ মাথায় নিয়ে আমার গাড়ি ছুটে চলে। মোটরটা পুরানো, কিন্তু ওই যে বলে না, পুরানো চাল ভাতে বাড়ে। একটা দিনের জন্যও আমাকে কোনো বিপদে ফেলেনি। দু একবার যা মামুনি পাংচার হয়েছে রাস্তায়, সে তো নতুন গাড়িতেও হয়। মাসখানেক আগে আমার এক বন্ধুর মুখে শুনি যে এই কিছুদিন আগে তিতলগঞ্জ নামে একটা জায়গায় গিয়েছিল। জায়গার নাকি জল হাওয়া বড় সুন্দর, অনেক কিছু দেখবার মতো নেই, তবে একান্তে সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত জায়গা। শাল পলাশের জঙ্গলের মাঝে একটা বাড়ি আছে। বাড়িটার নাম পলাশী। আশেপাশে ২-৩ কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম বা কোনো জনবসতির চিহ্ন নেই। আমি তো এরকম জায়গার সন্ধানে হাঁ করে বসে থাকি। খবর পেয়ে থেকে ভাবছি কিছুদিনের ছুটি আমার চাই। এই কিছুদিন আগে সেই ছুটি মঞ্জুর হয়। এখন ঘুরে আসছি সেই জায়গা থেকে। জায়গাটি এক কথায় চমৎকার। আমার বন্ধু জায়গাটি সম্বন্ধে যা বর্ণনা দিয়েছিল, আমি সেই জায়গায় গিয়ে যখন সব প্রত্যক্ষ করলাম, তখন এটাই বুঝলাম তার বর্ণনা শক্তি কিঞ্চিত দুর্বল। জায়গাটা কল্পনার থেকেও সুন্দর। কি শান্ত, কি তার আদিম নিস্তব্ধতা। মনে হয় যেন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে ওই পলাশী নামের বাড়িটাতে সারা জীবনের মতো থেকে যাই। লম্বা লম্বা শাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বনের মধ্যে। গাছের তলায় হলদে তোষকের মতো শাল গাছের পাতার গদি। কত রকম পাখি ডেকে যাচ্ছে বনের মধ্যে। বাড়িটা থেকে একটু দূরে একটা ঝর্ণা ছিল, তার ধারে গিয়ে বেশ সময় কাটিয়েছি কয়দিন। এত সুন্দর স্বপ্নের মতো দিন কাটিয়ে এখন ফিরে যেতে হচ্ছে আবার সেই কঠোর বাস্তব জীবনে। কারণ চাকরি তো করতেই হবে। চাকরি চলে গেলে খাবো কি? আর এই যে সামান্য ঘোরাঘুরির আনন্দটুকু তখন মাথায় উঠবে। দুপুরে খাবার খেয়েই বেরিয়েছিলাম বাংলো থেকে। সন্ধ্যার পর থেকেই আকাশ ঘোর করে বৃষ্টি শুরু হলো। প্রথমে টিপ টিপ করে বেশ কিছুক্ষণ পড়ে তারপর সামান্য বৃষ্টির গতি বাড়ল। এর মধ্যেই আমি পথে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে চা আর টিফিন করেছি। আন্দাজ করেছিলাম রাত ১২টা-১টার দিকে পৌঁছে যাব, কিন্তু একটু আগে এক জায়গায় এক দোকানদারের সাথে এমন গল্প জুড়ে দিলাম, সেইখানেই অনেকটা দেরি হয়ে গেল। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই শরীর গরম করার উদ্দেশ্যে ভাবলাম
একটু চা পান করতে হবে। তখন দাঁড়িয়েছিলাম সেই দোকানটাতে। দোকানের কাছে যেতেই দোকানদারটি বললেন, আসুন বাবু, আসুন। চা হবে? চা হবে, মামলেট হবে, মুড়ি হবে, কি খাবেন বলুন? না না, শুধু চা খাবো। লিকার না দুধ বাবু? লিকারই দাও। আচ্ছা, দিচ্ছি। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই লোকটা আমার হাতে এক গ্লাস চা তুলে দিল। পরম তৃপ্তি ভরে চায়ে এক কাপ চুমুক দিলাম। বাইরের বৃষ্টি এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ যেন আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। গরম চা তার থেকে খানিকটা এখন মুক্তি দিল। কিছুক্ষণের মধ্যেই চা শেষ করে ভাঁড়টাকে ফেলে দিলাম। আপনি কোথা থেকে আসছেন বাবু? আমি ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকেই ফিরছি। তা ঘোরাঘুরি করা শরীরের জন্য ভালো। তাই বুঝি? তা তুমিও ঘুরতে যাও নাকি? না না, এই পোড়া সংসার জীবনে ঢুকলে ঘোরাঘুরি সব মাথায় ওঠে বাবু। তাই বুঝি? তা আপনি বিয়ে থা করেননি বুঝি? না। তাই এত ঝাড়া হাত পা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাচ্চা কাচ্চা সংসার হলে ঘোরাঘুরি মাথায় উঠতো। তাই তো করিনি, তোমাদের হাল দেখে ভয় হয়। তা ভালো করেছেন। যেখানে ঘুরতে গিয়েছিলেন জায়গাটার কি নাম বাবু? তিতলগঞ্জ। না, হ্যাঁ, আগে নাম শুনিনি। তা এখন যাচ্ছেন কোথায়? কলকাতায়। বাবা, সে তো এখান থেকে অনেকখানি পথ। রাত্রিরে কাছাকাছি কোথাও থাকবেন বুঝি? না, সেরকম কিছু না, গাড়ি চালিয়ে চলে যাব। বলেন কি বাবু, রাত্রে এই রাস্তায় গাড়ি চালিয়ে যাবেন? কেন, কোনো অসুবিধা আছে বুঝি? ও, অসুবিধা বলতে এই রাস্তাঘাট বিশেষ ভালো না। তাই বলছিলাম, এই অঞ্চলে রাত্রে রাস্তায় কোনো জনপ্রাণী দেখতে পাবেন না। এ তো আর আপনাদের কলকাতা নয় বাবু। সবই বুঝলাম, কিন্তু অসুবিধাটা কোথায় যদি জানতে পারতাম একটু ভালো হতো। ও, অসুবিধা বলতে আপনারা আবার শহরের লোক, বিশ্বাস করেন না এসব। কি বলুন তো? অনেকে বলে রাত্রে এই রাস্তাগুলোতে অপদেবতা দেখা যায়। কি দেখা যায়? অপদেবতা, ভূত। সত্যি তোমরা পারো বটে। কেন, এ রাস্তায় এত রাতে তারা কি ছোলা মুড়ি বিক্রি করে? সে আপনি যতই হাসুন বাবু, এসব রাস্তা তো আজ থেকে 20-30 বছর আগে ছিল না। ছিল শুধু গভীর অরণ্য। এই হালি কলে তো গাছপালা কেটে রাস্তা হলো। একসময় এগুলোই তো ওদের থাকবার জায়গা ছিল। এখন আপনারা যদি জোর করে ওদেরকে বেদখল করেন, ওরা শুনবে কেন? একটা কাজ করলেই তো পারে, হাইকোর্টে গিয়ে একটা মামলা করুক যে আমাদেরকে জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। আপনি শিক্ষিত লোক, মজা করছেন বাবু। তা আমি আপনাকে বলছি, আপনি না হয় আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে যান। আরে না না, আমাকে ফিরতেই হবে, কাল সকালে অফিস আছে। এমন ঝড় বাদলের রাতে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই তখন কি হবে বলুন তো? আমাকে আশ্রয় দিতে চাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে যে যেতেই হবে। কত হয়েছে এবার বলুন? বেশি নয়, 5 টাকা বাবু। আবার কখনো এ পথে এলে তোমার সাথে দেখা করে যাব। এখন আসি। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। সত্যি এসব গ্রাম্য লোকেদের ভয় যে কত দূর তা বুঝলাম।
এর সাথে কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এখনই বাজে 10:30। তবে রাস্তাঘাট সমস্ত কিছু দেখে মনে হবে এখন গভীর রাত। গাড়ি খুব জোরে চালানো যাচ্ছে না, বৃষ্টি একইভাবে হয়ে চলেছে। চারিদিকের নিকষ কালো অন্ধকারকে ভেদ করে চলেছে আমার গাড়ি। গাড়ির হেডলাইটের আলোয় রাস্তা আলোকিত হলেও দুদিকের জঙ্গল দেখলে গা ছমছম করে। আকাশের চাঁদ নিকষ কালচে মেঘের আড়ালে ঢাকা পড়েছে। মাঝে মাঝে আকাশের ওপর নীল বিদ্যুতের শিখা ছুটে যাচ্ছে। এমন করে বেশ কিছুটা চলার পর পানাগড় পেরিয়ে এসেছি। হঠাৎ অনুভব করলাম এবার আমার খুব খিদে পাচ্ছে। রাস্তাও এখনো অনেকটা বাকি। আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে এসে ঠিক করলাম পথে কোনো জায়গায় খেতে হবে। তবে এমন অন্ধকার প্রান্তর, এই বৃষ্টির মধ্যে খাবারের দোকান পাবো কোথায়? অথচ এই খিদের চোটে পেটের মধ্যে গুড়গুড় শব্দ হতে শুরু করেছে। জল খেয়ে পেটে চাপড় মেরে কোনো মতে গাড়ি চালিয়ে চলেছি। আরও কিছুটা গিয়ে সামনের একটা মোড় ঘুরেই হঠাৎ অন্ধকারের মধ্যে আলো দেখে আমি অবাক হয়ে গেলাম। আলোটার কাছে এসে দেখলাম এটা একটা দোকান। রাস্তার এক ধারে গাড়িটা দাঁড় করালাম। গাড়ির মধ্যে থেকে বসে বসে দেখছিলাম। দোকানটির নাম গোবিন্দর হোটেল। আর বেশি ভাববার সময় ছিল না। হঠাৎ যেন হাতে চাঁদ পেলাম। গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম একেবারে দোকানের মধ্যে। তখনও বৃষ্টি হয়ে চলেছে ঝিরঝিরিয়ে। দোকানের মধ্যে একটা টেবিল পাতা, তার উল্টো দিকে একটা লোক বসেছিল। তার সামনে এসে দাঁড়াতে লোকটা আমাকে দেখে ব্যস্ত হয়ে বললেন, আসুন বাবু, আসুন। এই গোবিন্দের হোটেলে আপনাকে স্বাগত। তা আপনার নাম গোবিন্দ বুঝি? হ্যাঁ বাবু, আমার নামই গোবিন্দ। তা আপনার দোকানে কি খাবার পাওয়া যাবে? সব পাবেন বাবু, সব। বাবা, এখন রাত 11টা বাজতে চলল, এখনো সব খাবার রয়েছে আপনার দোকানে? একদম টাটকা। খেলে মনে হবে এই বাজার থেকে কিনে এনে রান্না করেছি। এত রাতে একদম টাটকা জিনিস? একদম টাটকা। এই সবে মানুষ মানে মুরগি ধরে এনে এই রান্না করেছি। ধরে এনেছেন মানে? ওহো, বলতে ভুল হয়েছে বাবু, আমি কিনে এনেছি বাজার থেকে। এত রাতে এত সব রান্না করলেন, এখন বিক্রি হবে? আমার খদ্দেররা তো রাতেই বেশি আসে। রাতেই বেশি আসে? দিনে আসে না কেন? তারা যে দিনের লোক নয় বাবু। মানে কি বলছেন বলুন তো? মানে এই রাত্রে যারা লরি চালায়, ট্রাক চালায়, এরাই আমার কাছে বেশি খায় বাবু। আপনি কি খাবেন বলুন? মাংস হবে? একদম একদম টাটকা। মুরগি খাসি দুটোই পাবো? সব সব পাবেন। তবে খাসির মাংস ভাত আর সবজি ডাল মিলিয়ে একটা মিল দিন। বাবু, বড় মাথা আছে, খাবেন? মাথা? কিসের? মাছের মাছের। দিও এখন, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি যাও, একটা ব্যবস্থা করো। ওই পারে জল আছে, আপনি হাত ধুয়ে বসুন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি আর বেশি দেরি না করে হাত ধুয়ে খাবার টেবিলে এসে বসলাম। পরপর খানকতক বেঞ্চ পাতা রয়েছে, তার মধ্যে প্রথম সারির একটা বেঞ্চ দখল করে বসেছি। ভাবছি লোকটার কথাবার্তাগুলো কেমন একটু অদ্ভুত ধরনের। তারপর ভাবলাম এসব গাঁগঞ্জের লোকের কথাবার্তার ধরন ধারণ নেই।
তবে যাই হোক, খুব খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়াগুলো ভালো হলেই ভালো। খালি তো বলছে সব টাটকা সব টাটকা, দেখা যাক কত টাটকা। বসে বসে এইসব ভাবছি এবং খিদে পেটের গুড়গুড়ানি বেড়ে উঠেছে। লোকটা দেরি করছে কেন? বললাম যে তাড়াতাড়ি ব্যবস্থা করতে, কোথায় গেল কে জানে। ডাকবো ডাকবো ভাবছি, এমন সময় হঠাৎই লোকটা খাবার থালা হাতে এসে আমার সামনে হাজির হলো। টেবিলের ওপর নামিয়ে রাখতে দেখলাম বেশ পরিপাটি করে খাবার সাজিয়ে এনেছে। ডাল, আলু ভাজা, মাছের মাথার কালিয়া, খাসির মাংস। ব্যাস, প্রচণ্ড খিদে পেয়েছিল, হাত গুটিয়ে শুরু করে দিলাম। লোকটা আমার কাছেই দাঁড়িয়ে রইল। ডাল আলু ভাজা মুখে দিয়েই বুঝলাম লোকটার হাতের রান্না চমৎকার, এবং মনে মনে ভাবলাম আবার কখনো এ পথ দিয়ে গেলে এর কাছ থেকেই খেয়ে যাব। ডাল আলু ভাজা শেষ করে মাছের মাথা পাতের উপর রাখলাম। অল্প একটু তরকারি মুখে দিয়ে বুঝলাম এটাও চমৎকার। বাবু, কিছু লাগলে বলবেন, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর কিছু কি লাগবে? কিছু দেব? না না, ঠিক আছে গোবিন্দবাবু, চমৎকার রান্নার হাত আপনার। আপনাকে বললাম না, সব টাটকা। ওই যে মাথাটা খাচ্ছেন, ওটা একটা ছোট্ট বাচ্চার মাথা। এই সন্ধ্যের দিকে গিয়ে কেটে এনেছি। হঠাৎই এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি 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 বলছেন? আমার সাথে রসিকতা করছেন? না বাবু, আপনার সাথে রসিকতা করব কেন? মানুষের মাথার কালিয়া, মানে এই কচি বাচ্চা ছেলের মাথার কালিয়া খুব সুন্দর খেতে হয় বাবু। আরে আপনি পাগল হয়েছেন নাকি? এটা তো মাছের মাথার কালিয়া। গোবিন্দ চোখের ইশারা করে বলল, না বাবু, আপনার ভুল হচ্ছে। ওই যে প্লেটের দিকে চেয়ে দেখুন না। তার কথা শুনে আমি তাকালাম আমার থালার দিকে। তারপর ভয়ে বেঞ্চের সাথে মিশে গেলাম। অবাক বিস্ময়ে দেখলাম আমার পাতের উপর মাছের মাথার বদলে একটা বাচ্চা ছেলের রান্না করা মাথা রয়েছে। চোখ মুখের বিভিন্ন জায়গা ঝলসে খুব লেগেছে। খাসির মাংসের বদলে রয়েছে বাটি ভর্তি মানুষের মাংস। কারণ একটা মানুষের হাতও বেরিয়ে আছে বাটি থেকে। এসব দৃশ্য দেখে আমার শরীরের রক্ত জল হয়ে এলো। ভয়ে ঘেন্নায় গা গুলিয়ে উঠল। তখনই কানে এলো গোবিন্দর ভয়ঙ্কর কণ্ঠস্বর, বাবু খেয়ে নিন, সব টাটকা। খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খেয়ে নিন বাবু। আমি মুখ তুলে তার দিকে তাকাতে এবার আমার শরীরের মধ্যে দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। এখন গোবিন্দেরও আমূল পরিবর্তন ঘটেছে। তার মুখের চামড়া এদিক ওদিক থেকে ঝুলে পড়েছে। তার চোখ দুটো ধক ধক করে জ্বলছে আগুনের মতো। গালের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত গড়াচ্ছে। আমার মুখ থেকে আপনা হতেই একটা অস্ফুট কিছু কথা বেরিয়ে এলো, না না ভগবান, আমি কি দেখছি? এই বলে আমি বেঞ্চ থেকে উঠে দৌড় দিলাম সামনের দিকে। শুনতে পেলাম পেছন থেকে গোবিন্দ বলছে, এখান থেকে কেউ কখনো পালিয়ে বাঁচতে পারেনি বাবু। কেউ কখনো পালিয়ে বাঁচতে পারেনি। আর আপনি চলে গেলে আমি আমার পরের খদ্দেরদের কি খাওয়াবো? আপনি অন্য কারোর টাটকা মাংস খাবেন, আর অন্য কেউ আপনার টাটকা মাংস খাবে। আমি বাঁচাও বলে
হ্যাঁ বলে ছুটতে ছুটতে কিসের সাথে জানি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর 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 আমার আর কিচ্ছু মনে নেই। যখন অচৈতন্যের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, গোবিন্দর আবছা কর্কশ কণ্ঠস্বর আমার কানে বাজছিল। এখান থেকে পালিয়ে কেউ বাঁচেনি, এখান থেকে পালিয়ে কেউ বাঁচেনি। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। হঠাৎ একটা গাড়ির হর্নের শব্দে উঠে বসলাম। অবাক বিস্ময়ে দেখলাম আমি হাইওয়ের পাশে গাড়ির মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নিজের গায়ে হাত দিয়ে দেখলাম সত্যি কি আমি বেঁচে আছি। তাড়াতাড়ি হাত ঘড়িতে দেখলাম ঘড়িতে 6টা বাজে। বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সকালের সূর্য উঠছে ধীরে ধীরে বড় গাছপালার পেছন থেকে। গাছে গাছে কত নানান ধরনের পাখি ডেকে যাচ্ছে। দেখলে মনে হয় বহু দীর্ঘ কালো রাত্রের পর এক নতুন সকাল হচ্ছে ধীরে ধীরে। তবে কি কাল রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম? সেও কি সম্ভব? আমি তো গোবিন্দকে নিজের চোখে দেখেছি, তার বলা কথা সেও তো আমি নিজের কানেই শুনেছিলাম। তবে আমি স্বপ্ন দেখলাম কি করে? এমন সময় আমি কোথায় আছি সেটা দেখার জন্য হাইওয়ের এদিক ওদিক তাকাতে দেখলাম জঙ্গলের মধ্যে একটা পুরানো দোকান ভাঙা কালো অবস্থায় পড়ে আছে। বহু কাল যে সেটা পরিত্যক্ত তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস দেখে এই সকালবেলাতেও আমার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হলুদ সাইনবোর্ড ঝুলে পড়েছে, তাতে আবছা হয়ে লেখা রয়েছে গোবিন্দর হোটেল। আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে গাড়ি চালিয়ে দিলাম। সেদিনকের বেঁচে যাওয়ার কোনো কারণই আমি ঠিক অনুমান করতে পারিনি। স্বপ্ন দেখেছিলাম না আদতে সত্যিই সব হয়েছিল তা ঠিক করে কখনোই বুঝে উঠতে পারিনি। যদি মন বলে যে সেদিন সব ঘটনা সত্যি হয়েছিল, তার বিপক্ষে 10টা যুক্তি খাড়া হয়ে যায়। যে আমি সব ভুল দেখেছিলাম, আবার সেসব যে পুরোটাই ভুল, তাও তার বিপক্ষে অনেক যুক্তি খাড়া হয়ে যায়। সেদিন কি হয়েছিল তা তো জানি না, কিন্তু ঈশ্বরকে বারবার ডেকে বলেছিলাম, তুমি এ যাত্রায় আমাকে রক্ষা করেছো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।